যদি এখন আপনি কোনো 10,000 টাকার মধ্যে কোনো ভালো 5G ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কম্প্রোমাইজ করতে হবেই। যেমন কোনো ফোনে আপনি দেখতে পাবেন যে একটা ইউনেস্কো প্রসেসর দিয়ে দিল, আবার কোথাও এমন প্রসেসর দেওয়া হলো যাতে কিনা জিও ছাড়া অন্য কোনো 5G নেটওয়ার্ক সাপোর্টই করে না। না, এটা কোনো কোম্পানির কারসাজি নয়, ফোনের লিমিটেশন। তো যাই হোক, আজকে আমরা যে ফোনটা কথা বলতে চলেছি তাতে কিন্তু এই ধরনের কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে যে কোনো কোম্পানির সিম অনায়াসে ইউজ করতে পারবেন। তো আজকে আমরা কথা বলবো আইকিউর তরফ থেকে আইকিউর একটা নতুন লঞ্চ হওয়া আইকিউ Z9 লাইট ফোনটার ব্যাপারে। 10,000 টাকার মধ্যে যদি কোনো ভালো 5G ফোন নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে একটা ভালো অপশন হতে পারে। তো চলুন দেখা যাক 10,000 টাকার মধ্যে আইকিউ কি ভালো জিনিস দিল এই ফোনটার মধ্যে এবং কি জিনিস খারাপ দিল। অবশ্যই দুটো আলোচনা থাকবে এক্ষেত্রে। তো মন দিয়ে পুরো ভিডিও দেখতে থাকবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেষে একটা লাইক করবেন, এবং যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করতে পারেন। তবে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন যে কেন আপনার ভালো লাগছে না, যাতে ভবিষ্যতে আমরা আপনার ভালো লাগার মতো ভিডিও বানাতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাচ্ছি ভিডিও। আমরা যদি প্রথমে বলি ফোনটা আনবক্সিং এর ব্যাপার কি দিয়েছে যদি বলি, সেক্ষেত্রে শুরুতেই আপনার চোখে পড়ে দেওয়া হচ্ছে একটা ফোন তো অবশ্যই থাকবেই। ফোন কিনলে একটা ফোন থাকবে না, ফোন তো অবশ্যই রয়েছে এক্ষেত্রে, এবং সেই সাথে রয়েছে একটা নর্মাল যে কেসগুলো হয়, একটা ব্যাক কভার, যেটা অবশ্যই লাল হবেই, এটা কিন্তু নিশ্চিত। তো যাই হোক, একটা দিয়েছে একটা ব্যাক কভার এবং একটা 15 ওয়াটের চার্জার, এবং সেই সাথে রয়েছে টাইপ A to টাইপ C কেবল, এবং সেই সাথে হ্যাঁ অবশ্যই যে জিনিসটা বলতে হচ্ছে একটা সিম ইজেক্টার টুল। তো এগুলো আমরা সব আপাতত সরিয়ে রাখি এবং মেন ফোনটা নিয়ে কথা বলি। ফোনটা খুললেই সবার আগে যেটা আপনার চোখে পড়বে তা হচ্ছে ফোনটার কালার। এই ফোনটার দাম কম হলেও কিন্তু এই ফোনটার ডিজাইনের দিকে এবং লুকের দিকে কোম্পানি কিন্তু একটা ভালো মতো জোর দিয়েছে বলতেই হয়। হ্যাঁ মানছি এই ফোনটাতে পুরো ফ্রেম এবং ব্যাক প্যানেল উভয় প্লাস্টিকের তৈরি, অবশ্যই এই দামে প্লাস্টিকই পাওয়া যায়। তবে ফোনটার লুকসটা কিন্তু একটা বেটার লুকস বলে এসছে বলে মনে হয় আমার। একেবারে দেখে মনেই হয় না যেটা একটা কম দামি ফোন, একটা 10,000 টাকার ফোন দেখে কিন্তু একেবারে প্রিমিয়াম ফোন না মনে হলেও 20-25 টাকার ফোন বলে অনায়াসে চালানো যায়। তবে অবশ্য সামনের দিকটা দেখলে একেবারে সেটা মনে হয় না, কারণ এর সামনের দিকে রয়েছে একটা ইউ শেপ একটা নচ, এবং যদি আমরা ফোনটা চারদিকে কি দেওয়া হয় তার কথা বলি, একেবারে ওপরের দিকে রয়েছে একটা স্পিকার গ্রিল, এবং রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, এবং তার নিচে রয়েছে পাওয়ার বাটন যার সঙ্গে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এবং একেবারে নিচের দিকে রয়েছে একটা 3.5 হেডফোন জ্যাক এবং একটা টাইপ C চার্জিং পোর্ট, এবং সেটাতে রয়েছে একটা মাইক। লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যাতে কিন্তু রয়েছে হাইব্রিড সিম কার্ড চলে, অর্থাৎ আপনি একই সাথে একটা সিম অথবা দুটো সিম অথবা একটা সিম একটা SD কার্ড ইউজ করতে পারবেন। তবে কিন্তু এটা 128GB ভেরিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে, নর্মালি লোয়ার ভেরিয়েন্টও কিন্তু 128GB ভেরিয়েন্ট রয়েছে। তো মনে হয় না আপনার সেক্ষেত্রে একটা ডেডিকেটেড SD কার্ডের প্রয়োজন হবে। তবে হ্যাঁ, আমাদের কিন্তু অবশ্যই একটা কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন, যেটা কিন্তু আপনার চাইলে পূরণ করতে পারেন। তো অবশ্যই চ্যানেল দর্শকরা সাবস্ক্রাইব করবেন। এক্ষেত্রে সামনের দিকে যে ডিসপ্লে, এতে কিন্তু যেটা শুরুতে আমি বললাম যে এতে একটা নচ ডিসপ্লে রয়েছে, ইউ শেপ নচ দেওয়া হয়েছে, এবং চিন বেজেলসের কথা যদি বলি, নিচের দিকে যে চিনটা রয়েছে এটা একটু প্রাইস অনুপাতে একটু বেশি রয়েছে সাইডের বেজেলসের তুলনায়। তো অবশ্যই প্রাইস অনুপাতে কিন্তু এই জিনিসটা অবশ্যই কম্প্রোমাইজ করা যায়। এবং ডিসপ্লের কথা যদি বলি, এক্ষেত্রে রয়েছে কিন্তু একটা 6.5 ইঞ্চির একটা, এটা কিন্তু একটা HD+ ডিসপ্লে। এক্ষেত্রে আপনি একটু কম্প্রোমাইজ করতে হবে প্রাইস অনুপাতে। তো এটা একটা HD ডিসপ্লে এবং একটা 90 হার্টজের ডিসপ্লে। এবং যদি আমরা ডিসপ্লের এক্সপিরিয়েন্সের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু দাম অনুপাতে ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা খারাপ নয়, মানে আপনাকে একেবারে হতাশ করবে না, কিন্তু আপনার কাজ চলে যাওয়ার মতো। অবশ্যই এরকম দামে এরকম ধরনের ডিসপ্লে দেখতে পাই আমরা। তবে অবশ্যই HD+টার থেকে যদি কোম্পানি একটা ফুল HD+ দিত তো অবশ্যই একটা বেটার হতে পারতো। এবার যদি বলি কালারের কথা, এই ফোনটা কিন্তু আমার হাতে যে ফোনটা আছে এটা অ্যাকোয়া ফ্লো, এবং এটা আরেকটা কালার অপশন অ্যাভেলেবল রয়েছে যেখানে মুনসুন ব্রাউন। তো আমার মনে হয়েছে অ্যাকোয়া ফ্লো যে ফোনটা, এই যে কালারটা, এটা কিন্তু বেটার হবে মুনসুন ব্রাউনের থেকে। অবশ্য আমার ব্যক্তিগত মতামত বলছি, আপনার ওটাও ভালো লাগতে পারে। এবার এই ফোনটার পারফরমেন্স ক্ষেত্রে কি রয়েছে, এই ফোনটাতে পারফরমেন্স দেওয়া হয়েছে মিডিয়াটেকের প্রসেসর, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপস। তো আপনারা জানেন যে এর আগে অনেক ফোনে এই প্রসেসরটা কিন্তু এসছে, রীতিমতো অনেক ফোন মার্কেটে এই প্রসেসর আপনি পেয়ে যাবেন প্রায় এইরকম প্রাইসেরই, এমনকি কিছু ফোন 12-13 হাজার টাকার আশেপাশেও প্রাইস থাকে। তো এই দামের পক্ষে এই প্রসেসরটা কিন্তু মোটেই খারাপ নয়, কারণ আমি দেখতে পাচ্ছি এখন অনেক কোম্পানি ইউনেস্কোর প্রসেসর দিয়ে দিচ্ছে। তো ইউনেস্কোর থেকে তো অবশ্যই এই প্রসেসরটা একটা বেটার প্রসেসর, এবং এতে পারফরমেন্সের জন্য একটা জিনিস ম্যাটার করে, তা হচ্ছে স্টোরেজ টাইপ। এতে রয়েছে eMMC স্টোরেজ, যেখানে 5.1। তো অবশ্যই যদি এখানে একটা UFS স্টোরেজ টাইপ দিত অবশ্যই বেটার হতে পারে। যাই হোক, আমাদের চাহিদা তো শেষ নাই, এতে কিন্তু রয়েছে eMMC স্টোরেজ, যার জন্য একটু আপনার ফোনটা একটু স্লো ফিল হবে। তবে হ্যাঁ, এই যে সফটওয়্যার, যার জন্য কিন্তু এই ফোনটার একটা এক্সপিরিয়েন্স ভালো হতে পারে আপনার। এতে রয়েছে ফানটাচ OS 14, যেখানে Android 14 উপর বেস করে তৈরি, এবং এতে থাকবে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট। সফটওয়্যারের কথা যখন বললাম, সেক্ষেত্রে ব্লোটওয়্যারের ব্যাপারটা যদি বলি, ব্লোটওয়্যার যদি আপনি না জেনে থাকেন, সেক্ষেত্রে ফার্স্ট টাইম ফোনটা স্টার্ট করার সময় সেক্ষেত্রে যা কোম্পানি দেয়, মানে ডিভাইসের যে অ্যাপ্লিকেশনগুলো ছাড়া যে এক্সট্রা অ্যাপ্লিকেশনগুলো দেয়, তাকে আমরা ব্লোটওয়্যার বলি। তো এক্ষেত্রে ব্লোটওয়্যার হিসেবে আমরা কিন্তু খুব একটা খারাপ কিছু দেখতে পাইনি, যাদের একটা অ্যামাজন, লিঙ্কইন এবং আরও 2-1টা নেটফ্লিক্স এবং এরকম ধরনের আরও 2-1টা ব্লোটওয়্যার ছিল, 4-5টা ব্লোটওয়্যার।
যেটা অবশ্যই ইনস্টল করে দেওয়া যায় এবং অবশ্যই এগুলো কিন্তু কাজেরও অ্যাপসগুলো। তো এক্ষেত্রে আমরা খুব একটা বেশি ব্লোটওয়্যার হয়েছে বলে আমরা কমপ্লেন করতে পারি না। যদিও আজকাল কিন্তু 40-50 হাজার টাকার ফোনও দেখতে পাচ্ছি যে ব্লোটওয়্যার ভরে ভরে আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হচ্ছে খুব একটা বেশি ব্লোটওয়্যার নেই এতে। তো দিকটা অবশ্যই ফোনটা একটা ভালো জিনিস। এবং ব্যাটারি চার্জের ক্ষেত্রে কি বল, এটা কিন্তু এই ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সেই সাথে চার্জার দেওয়া হচ্ছে একটা 15 ওয়াটের চার্জার, যেটা দিয়ে চার্জ করতে অবশ্যই আপনার একটু সময় তো লাগবেই, 2 ঘন্টার মতো হয়তো সময় লাগবে এটা চার্জ করতে। এবার যদি আমরা ভেরিয়েন্ট এবং প্রাইসের ব্যাপারটা বলি, যেটা কিনা আমি শুরুতেই বলছিলাম যে ফোনটা কিন্তু 10,000 টাকার আশেপাশে পাওয়া যায়। তবে এটা দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবল রয়েছে, 4128 এবং একটা 8128। 4128 এর ভেরিয়েন্টের দাম 10,500 টাকা এবং এর পরের ভেরিয়েন্টের দাম 11,500 টাকা। তবে 10,500 যেটা বললাম এতে কিন্তু 500 টাকার একটা প্রায় অল ব্যাংকের উপরে আমি দেখলাম যে কার্ড ডিসকাউন্ট রয়েছে, ক্রেডিট ডেবিট উভয় কার্ডই প্রায় ম্যাক্সিমাম ব্যাংকের উপরে রয়েছে। তো অবশ্যই আপনি সেক্ষেত্রে 500 টাকার অফারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে যাবেন। তো সেই হিসাবে এই ফোনটা কিন্তু এফেক্টিভ প্রাইস হয়ে যায় 9,999, মানে 10,000 টাকা। তো 10,000 টাকায় অবশ্যই এই ফোনটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে এর হায়ার ভেরিয়েন্টটা না নেওয়ার জন্য, কারণ শুধুমাত্র 2GB র্যাম্পের জন্য আরও 1,000 টাকা অতিরিক্ত আমার মনে হয় একটু ওভার প্রাইস। সেটা যে কোনো ফোনের ক্ষেত্রেই প্রয়োজন। তো আপনি অন্য কোনো ফোন নিয়ে নেবেন 6GB র্যাম 8GB র্যামওয়ালা, সেক্ষেত্রে অবশ্যই বেটার হবে না এই দামে। তো সেই হিসাবে আপনি নেওয়ার থাকলে 4128 ভেরিয়েন্টটাই নেবেন, কারণ আমি জানি যে এই ধরনের ফোনে ইউজার্স তারাই হয় যারা নর্মাল একটা ফোনটাকে ইউজ করে। তো সেই হিসাবে 4GB র্যামও কিন্তু আপনার জন্য চলে যাবে। এবার যদি আমরা ফোনটার ক্যামেরা প্রসঙ্গটা বলি, যেহেতু দেখুন এই দাম অনুপাতে যদি বলি সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বিশাল কিছু এক্সপেক্ট করতে পারেন না এই দাম অনুপাতে। এতে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার এবং আপনি পিছন থেকে দেখতে পাচ্ছেন যে দুটো লেন্স, এর মধ্যে কিন্তু একটাই কাজের লেন্স আর একটা জাস্ট শোকেস, কেন আছে নিজেই জানি না। এর ওপরের লেন্সটা হচ্ছে একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার যার অ্যাপারচার 1.8 আর নিচেটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার 2.0। এবার যদি আমরা ক্যামেরা আউটপুটের কথা বলি, এক্ষেত্রে দেখুন প্রাইস অনুপাত যেটা বললাম যে প্রাইসটা সবসময় ম্যাটার করে যায়। তো এই দাম অনুপাতে যদি আপনি বলেন সেক্ষেত্রে আমি বলবো যে আউটপুট কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ ইদানিং এই প্রাইসে আপনি ফোনই দেখতে পাবেন না। তো সেক্ষেত্রে ক্যামেরা কি আর ডিফারেন্স এবং কম্পারিজন করবেন, কি ক্যামেরা চয়েস করবেন। তো সেই হিসাবে ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ নয় এবং আউটপুট আমি বলবো যে খুব একটা খারাপ আউটপুট নয়, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো এবং যথেষ্ট ভালো আউট। আর ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিংয়ের কথা বললে সেক্ষেত্রে কিন্তু এর ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 1080p 30fps ভিডিও শুরু করতে পারবেন, যেটা একটা ভালো দিক। তো ভিডিও আউটপুটও ওই যেটা বললাম যে দাম অনুপাতে ঠিক আছে। এবার যদি আমরা কনক্লুশন ব্যাপারটা বলি, এই দামে এই ফোনটা নেওয়া উচিত না উচিত নয় সেই ব্যাপারে যদি বলি, সেক্ষেত্রে দেখুন মার্কেটে এই দামে কিন্তু খুব একটা বেশি ফোনও আপনি এখনকার দিনে নিয়ে পাবেন না। মোটোর একটা তরফ থেকে একটা ফোন রয়েছে এবং রিয়েলমির তরফ থেকে এবং ভিভোর কথা যদি বলি ভিভো T3 লাইট এবং একই ফোন যেখানে আইকিউর ফোন IQ Z9 লাইট। তো আমার মনে হয়েছে যে IQ Z9 লাইটের থেকে দেখুন মোটোর ক্ষেত্রে যে কমজোরিটা বললাম ইউনিসকোর প্রসেসর রয়েছে এবং রিয়েলমির ক্ষেত্রে হয়তো প্রসেসরটা ভালো, বাট একই প্রসেসর দেওয়া হয়েছে। রিয়েলমির ক্ষেত্রে ওই ফোনটাও একই ফোনই প্রায়। তবে যদি ভিভো T3 লাইট এবং IQ Z9 এর কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে যে এই ফোনটা একটু বেটার হয়ে যায়, কারণ এর অতিরিক্ত চার্জারের জন্য যে প্রসঙ্গটা আমি একবারে শুরুতে বলেছিলাম যে চার্জার ভিভো T3 লাইটে কিন্তু নেই, যেটা কিনা এই ফোনটাতে দেওয়া হয়। একই ফোনই কিন্তু দুটো ফোনই কিন্তু একই ফোন, খালি দুটো আলাদা কোম্পানিতে আলাদা ব্র্যান্ডিং এসে। তো আপনি কেন সেই ফোনটা নিতে যাবেন যেখানে চার্জার নেই, যার জন্য আপনাকে আরো 500 টাকা অতিরিক্ত খরচ করতে হবে যদি আপনার বাড়িতে কোনো চার্জার না থেকে থাকে। সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয়েছে যে IQ Z9 লাইট 10,000 টাকা প্রাইস সেগমেন্টে এটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে আমার মনে হচ্ছে এবং একটা ভালো ভ্যালু ফর মানি ফোনও বটে 10,000 টাকার মধ্যে এখনকার দাঁড়িয়ে, যাতে কিনা আপনি একটা ট্রু 5Gর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তাছাড়া এই ফোনটার ডিজাইনও কিন্তু একটা বেটার ডিজাইন এবং সেক্ষেত্রে যারা কম্প্রোমাইজ রয়েছে যেখানে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে ক্যামেরা ক্ষেত্রেও কিন্তু বলবো যে ভালো, মোটামুটি ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি এবং যথেষ্ট ভালো এই প্রাইস অনুপাতে। তো অবশ্যই এটা আমার তরফ থেকে একটা রেকমেন্ডেড ফোন থাকবে, যেটা কিন্তু 10,000 টাকার মধ্যে একটা রেকমেন্ডেড ফোন। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা কারা এই ফোনটা ইউজ করছেন তো আপনাদের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্টে। এবং যদি কারো কিছু জানার থেকে অবশ্যই এই ফোনটা সম্পর্কে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে কোনো ভিডিওতে এবং এই চ্যানেলের নতুন দর্শক হলে আমি যেটা বললাম যে এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিও।